এটা চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের একটা ছবি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, জিয়ানলুইজি বুফন এবং বাংলাদেশি বংশোদ্ভূত রেশমিন চৌধুরী, যিনি নামকরা সাংবাদিক এবং প্রেজেন্টার, তিনি এই পুরো ড্রটা সবাই মিলে অপারেট করছেন। এই ছবিটা দেখে আপনার মনে হতে পারে এটা বোধহয় শেয়ার বাজারের দরদামের একটা হিসাব নিকাশ। ছবিটা দেখে এর বাইরে কিছু বোঝার কোনো উপায় নাই। হিজিবিজি হিজিবিজি আর হিজিবিজি। চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের অনুষ্ঠানে আসলে হলো কি। 36 দলের যে নতুন ফরম্যাটের সূচনা হয়ে গেল ইউএফার চ্যাম্পিয়ন্স লিগে এবং ড্রয়ের মাধ্যমে, সেটা আসলে কিভাবে বোঝা যায়। সঙ্গে থাকুন, অনেকেই বুঝতে পারেননি। ইনফ্যাক্ট জিয়ানলুইজি বুফন, যিনি এই ড্রয়ের প্রোগ্রামের অন্যতম বড় অংশ ছিলেন, তিনিও পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারেন নাই বলেই মনে হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো এবং বুফন দুজনই এই ড্রয়ের সঙ্গে খুব ভালোভাবে সম্পৃক্ত ছিলেন। রোনালদোকে ইউএফা পুরস্কৃত করেছে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গোল, 140টা ক্রিস্টিয়ানো রোনালদোর। তিনি ড্রর অনুষ্ঠানটা অপারেট করেছেন। একই সঙ্গে জিয়ানলুইজি বুফন, যিনি চ্যাম্পিয়ন্স লিগ কখনো জেতেন নাই ঠিকই, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের একটা বড় অংশ এই ইতালিয়ান কিংবদন্তি গোলকিপারও বটে। একজন একটা বল তুলেছেন, বলে আমরা একটা দলের নাম দেখতে পেয়েছি, আর রোনালদো যেটা করেছেন, রোনালদো একটা বাটনে প্রেস করেছেন। এরপরে আমরা জানতে পেরেছি যে ওই দলের প্রতিপক্ষ কারা, এবং পুরো সিস্টেমটাই হয়েছে কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে। আমরা একটু বুঝি যে ঘটনাটা আসলে কোথায়, চ্যাম্পিয়ন্স লিগের ড্রটা কি করে হলো। একটা 4 মিনিট 51 সেকেন্ডের ভিডিও ইউএফা পাবলিশ করেছে, যেখানে মোটামুটি একটা ছোটোখাটো সিনেমা বানানো হয়েছে, যেখানে আছেন রদ্রি, আলেসান্দ্রো দেল পিয়েরো, জিয়ানলুইজি বুফন এবং ইব্রাহিমোভিচ। ইউএফার প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিনকে মোটামুটি বলে দিয়েছেন যে অ্যাবসলিউট গার্বেজ, হু রোড দিস, এই স্ক্রিপ্ট কে লিখেছে। চ্যাম্পিয়ন্স লিগের ড্র বুঝতে পারেন নাই বুফন রীতিমতো মাথা চুলকাচ্ছিলেন। ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কত পেঁচালো এই হিসেবটা। তবে আমার সঙ্গে থাকুন, আমরা চলুন বোঝার চেষ্টা করি যে চ্যাম্পিয়ন্স লিগ এবার যদি জিততে হয় তাহলে কি করে জিততে হবে। প্রথমেই একেবারে সহজ দিয়ে শুরু করি। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের হোল্ডার, তারা পট নম্বর 1-এ ছিল, এসবও ভুলে যান। সব মিলিয়ে 36 দলের চ্যাম্পিয়ন্স লিগ, এবং প্রতিটা দল 8টা করে ম্যাচ খেলবে। এরপরে 36 দলের একটা পয়েন্ট টেবিল আপনি পাবেন, মানে লিগে যে সিস্টেম থাকে, প্রিমিয়ার লিগ বলেন, লা লিগা বলেন, এই 36 দলের যে পয়েন্ট টেবিল আপনি পাচ্ছেন, শীর্ষ 8 দল কোয়ালিফাই করবে পরের রাউন্ডে। এই হিসেব আরও সামনে বোঝা যাবে। তার আগে চলুন দেখি যে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে কাদেরকে পেয়েছে। তারা পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে, অর্থাৎ গেলবারের চ্যাম্পিয়ন্স লিগের 2 ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ এবং বরুসিয়া ডর্টমুন্ড। আরও একবার তাদের দেখা হবে, কিন্তু এইখানে মনে রাখা দরকার যে এখন আর হোম আর আওয়ে সিস্টেম বলে কিছুই থাকছে না। ইনফ্যাক্ট গ্রুপ স্টেজ নামে যে ব্যাপারটা আপনি এতদিন জানতেন, সেটাও উধাও হয়ে গেছে। এখন এই যে ফার্স্ট স্টেপ, এটাকে বলতে হচ্ছে লিগ ফেজ, এবং সেই লিগ ফেজে প্রতিটা দল 4টা হোম ম্যাচ আর 4টা অ্যাওয়ে ম্যাচ খেলবে। রিয়াল মাদ্রিদের 4টা হোম ম্যাচ ডর্টমুন্ড, এইসি মিলান, সালজবুর্গ এবং স্টুটগার্টের এগেইনস্টে, আর তাদের 4টা অ্যাওয়ে ম্যাচ লিভারপুলের বিপক্ষে, আতালান্তার বিপক্ষে, লিল এবং ব্রেস্টের বিপক্ষে। লিভারপুল অর্থাৎ অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদকে যেতে হবে অ্যাওয়ে ম্যাচ খেলতে। লিভারপুলকে ঠিক একই রকমভাবে সান্তিয়াগো বার্নাবিউতে আসতে হবে না, এই ব্যাপারটা বোঝা দরকার। আবার বরুসিয়া ডর্টমুন্ড, তাদেরকে সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ তাদের বিপক্ষে খেলবে, কিন্তু রিয়াল মাদ্রিদ আবার ডর্টমুন্ডে গিয়ে খেলবে না। এই কারণেই এই ব্যাপারটা বোঝা গুরুত্বপূর্ণ। এই 4টা প্রতিপক্ষ সব মিলিয়ে 8টা ম্যাচ, তার ওপরে রিয়াল মাদ্রিদ যতগুলো পয়েন্ট অর্জন করতে পারে তার ওপরে রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ভর করবে। আমরা যদি স্পেনেই থাকি, বার্সেলোনা আরও একবার তারা বায়ার্ন মিউনিখকে পেয়েছে, এবং বার্সেলোনা ড্র যখন হয়েছে, বায়ার্ন মিউনিখের নাম যখন উঠেছে, খুব স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে আবার 2020-এর সেই স্মৃতি চলে এসছে, যখন বার্সেলোনাকে বায়ার্ন মিউনিখ 8-2 গোলে বিধ্বস্ত করেছিল। ওই সময় বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগে জিতেছিল। সেই দলটার কোচ ছিলেন হান্সি ফ্লিক, যিনি এখন বার্সেলোনার কোচ। অর্থাৎ বায়ার্ন মিউনিখ যাবে বার্সেলোনায় খেলতে মঞ্জুইকে। আতালান্তার সঙ্গে বার্সার হোম ম্যাচ, ইয়াং বয়েজ, ব্রেস্ট, তারা সবাই বার্সার সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলবে। আর বার্সা কাদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে? ডর্টমুন্ড, বেনফিকা, রেড স্টার বেলগ্রেড, মোনাকো। এর ভেতরে ডর্টমুন্ডে যাওয়া সহজ কাজ না। এর ভেতরে বেনফিকার মাঠ অর্থাৎ পর্তুগালে গিয়ে খেলাও খুব একটা সহজ নয়। রেড স্টার বেলগ্রেড, সার্বিয়ার বিখ্যাত ক্লাব,
ওই মাঠে গেলে প্রতিপক্ষ আপনাকে গলা চেপে ধরবে, ওরকম একটা জায়গায় বার্সেলোনাকে মোকাবেলা করতে হবে। মোনাকো, ফ্রান্সে গিয়ে খেলতে হবে, সেটাও একেবারে সহজ বলার কোনো উপায় নাই। অর্থাৎ আপনি বলতে পারেন বার্সেলোনার ড্রটা খুব একটা সহজ হয়েছে এমন কিছু নয়, তবে এটুকু তাদের জন্য অ্যাডভান্টেজ যে বায়ার্ন মিউনিখের সঙ্গে তাদের যে ম্যাচটা পড়েছে সেটা অন্তত পক্ষে তাদের ঘরের মাঠে তারা খেলতে পারছে, অ্যাওয়ে মাঠে তাদের যেতে হচ্ছে না। বায়ার্ন মিউনিখ তারা তো বার্সেলোনাকে পেয়েছেই, বার্সেলোনা এই কারণেই তাদের অ্যাওয়ে লিস্টে আছে, যেখানে শাখতার ডোনেটস্ক, ফেইনুর্ড, অ্যাস্টন ভিলা যারা এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলছে ইংল্যান্ড থেকে, তাদের মাঠে গিয়ে বায়ার্ন মিউনিখ খেলবে। আর হোম ম্যাচের ভেতরে পিএসজি, বেনফিকা, ডিনামো জাগ্রেব এবং ব্রাতিস্লাভা তারা আছে বায়ার্ন মিউনিখের লিস্টে। লিভারপুলের দিকে তাকালে লিভারপুল রিয়াল মাদ্রিদ অ্যানফিল্ডে ম্যাচ, অবশ্যই সেদিকে আলাদা একটা নজর থাকবে। লেভারকুজেনকে তারা পেয়েছে, অর্থাৎ জাবি আলোনসোর দল যাবে অ্যানফিল্ডে। জাবি আলোনসো লিভারপুলে খেলেছেন এই সিজনে, যখন ইয়র্গেন ক্লপ লিভারপুল ছেড়ে গেলেন তখন একটা বড় সড়ো গুঞ্জন ছিল যে জাবি আলোনসো হয়তো লিভারপুলের কোচ হতে পারেন, কিন্তু তিনি লিভারপুলে না গিয়ে ওই লেভারকুজেনেই থেকে গেছেন। ওইটাও একটা দেখার মতো ম্যাচ হবে। বোলোনিয়ার সঙ্গে লিভারপুলকে খেলতে হবে, যে বোলোনিয়া গেলোবারের সারপ্রাইজ প্যাকেজ। এবারও ইতালিয়ান সেরিয়া তারা বেশ ভালো মতোই শুরু করেছে। তাদের অ্যাওয়ে ম্যাচ লাইপজিগ, এসি মিলান, পিএসভি আইনদোভেন এবং গেলোবারের স্পেনের সারপ্রাইজ প্যাকেজ জিরোনা। একদমই সহজ কোনোটাকে বলা যাবে না, আপনি এটা এক্সপেক্ট করতে পারেন না যে লিগ ফেজ আর সহজ হতে যাচ্ছে। গ্রুপ সিরিজ যেমন আপনি একটা আন্দাজ করতে পারতেন যে হোম ম্যাচ আপনি খেললেন, এরপরে হোম ম্যাচে 3টা পয়েন্ট পেলে অ্যাওয়ে ম্যাচ ঠিক আছে কোনোভাবে পার করে আসলেও একটা নির্দিষ্ট পয়েন্ট হলে আপনি পরের রাউন্ডে হয়তো থ্রু করে যাবেন। গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্স আপের হিসাব নিকাশ তখন থাকে, থার্ড হলে ইউরোপা লিগে যাওয়ার হিসাব থাকে। এইবার এর ভেতরে এই সব কিছুই নাই। এর আগে আপনি গ্রুপ স্টেজে ম্যাচ পেতেন একটা দলের 6টা, এবার আপনি পাবেন সব মিলিয়ে 8টা ম্যাচ, অর্থাৎ লিগ ফেজে। পরেরটা আসুন, ম্যানচেস্টার সিটি ইন্টার মিলানের সঙ্গে তাদের হোম ম্যাচ, যে ম্যানচেস্টার সিটি এবং ইন্টার মিলান 2023-এর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল, তারা এখন লিগ ফেজে ঢুকে যাচ্ছে। এবং এটাই আসলে ইউএফার কাজ, বা ইউএফা এটাই আসলে করতে চেয়েছে। কেন তারা ফরম্যাট পরিবর্তন করেছে তার পেছনে তারা যুক্তি দেখিয়েছে, তারা চায় একেবারে শুরু থেকে যাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো জমজমাট হয় এবং কোনোভাবেই যেন প্রত্যাশিত কোনো কিছু না ঘটে। মানে আপনি আগে থেকেই ম্যাচের ফল নির্ধারণ করে বসে থাকবেন, ধরে নেবেন যে একটা সহজ গ্রুপ আপনি পেয়েছেন, পরের রাউন্ডে উঠে যাবেন, এরকম কিছু থেকে তারা বের হতে চেয়েছিল। এবং তাদের মনে হয়েছে আগের ফরম্যাটটা একটু একঘেয়েমি হয়ে যাচ্ছে, সময়ের সঙ্গে পরিবর্তন দরকার, সেই কারণে তারা পরিবর্তনটা করেছে। ফেইনুর্ড, স্পার্টা প্রাগ হোম ম্যাচগুলো ম্যানচেস্টার সিটির জন্য একমাত্র ইন্টার মিলানই কঠিন প্রতিপক্ষ বলতে পারেন। তবে পিএসজি, ইউভেন্টাস, স্পোর্টিং সিপি এবং ব্রাতিস্লাভা, এই হচ্ছে যদি আপনি হিসাব করেন ম্যানচেস্টার সিটির অ্যাওয়ে ম্যাচ, তাতে পিএসজি, ইউভেন্টাস, স্পোর্টিং সিপি এই ম্যাচগুলো ট্রিকি, স্পেশালি পিএসজি আর ইউভেন্টাস, এটার কথা তো আলাদা করে বলার কিছু নাই। ইংল্যান্ডের আরেক দলে আমরা যাব, তবে তার আগে পিএসজি, যারা আমার হিসাব মতে বা অনেকেরই হিসাব মতে সবচেয়ে কঠিন ড্রটা পেয়েছে। পিএসজির কপাল আর কোনোদিন ভালো হলো না। মাসুদ ভালো হবে কি হবে না সেই প্রসঙ্গ এখন উড়ে গেছে, এটা এখন আর বাজারে নাই, কিন্তু পিএসজি কবে ভালো হবে এটা আমরা জানি না। যাই হোক, পিএসজি তারা হোমে খেলবে ম্যানচেস্টার সিটির সাথে, আতলেতিকো মাদ্রিদের সঙ্গে। পিএসভি জিরোনা, ট্রিকি অপোনেন্ট। ম্যানচেস্টার সিটি, আতলেতিকো মাদ্রিদ টাফ অপোনেন্ট। বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, সালজবুর্গ, স্টুটগার্ট, এই হচ্ছে তাদের অ্যাওয়ে ম্যাচ। অর্থাৎ পিএসজিকে যেতে হবে জার্মানিতে, যেতে হবে লন্ডনে, যেতে হবে অস্ট্রিয়াতে এবং জার্মানিতে অ্যাওয়ে ম্যাচ খেলতে। সেখানে গিয়ে জিতে আসা চারটিখানি কথা নয়, আবার হোমে তাদের ম্যান সিটি, আতলেতিকো এই রকম প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে। পিএসজি এইবার আসলে পরের রাউন্ডে যাবে কিনা এটাও একটা প্রশ্ন বটে। ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের 2 বছর আগের ফাইনালিস্ট, তারা হোমে পেয়েছে লাইপজিগ, আর্সেনাল, রেস্টার বেলগ্রেড এবং মোনাকোকে। আর অ্যাওয়ে ম্যাচ তাদের আছে ম্যান সিটি, লেভারকুজেন, ইয়াং বয়েজ, স্পার্টা প্রাগের বিপক্ষে। বরুসিয়া ডর্টমুন্ড গেলোবার যারা চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ হলো, তারা বার্সেলোনা, শাখতার সেল্টিক এবং স্ট্রাম গ্রাস যারা অস্ট্রিয়ার আরেক প্রতিনিধি। অস্ট্রিয়ার দুটো দল এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলছে। রিয়াল মাদ্রিদ তাদের অ্যাওয়ে ম্যাচে খেলতে হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ব্রাগা, ডিনামো জাগ্রেব এবং বোলোনিয়ার সঙ্গে বরুসিয়া ডর্টমুন্ড, একটা মারাত্মক ম্যাচ হয়তো হতে যাচ্ছে। আরবি লাইপজিগের যারা পট 1-এ ছিল তাদেরকেই আমরা দেখছি। পট 1-এ ছিল সব মিলিয়ে 9টা দল, পট 2-তে 9টা, পট 3-তে 9টা, পট 4-এ 9টা, সব মিলিয়ে এই 36টা দল। একটা পট থেকে আপনি
সর্বোচ্চ দুটো দলের সঙ্গে খেলতে পারবেন, এর বেশি নয়। আবার আপনি যদি রিয়াল মাদ্রিদ হন, আপনি স্বদেশি কোনো ক্লাবের সঙ্গে অন্ততপক্ষে এই লিগ ফেজে খেলতে পারবেন। এটা সবার জন্য সত্য, মানে শুধুমাত্র উদাহরণের জন্য রিয়াল মাদ্রিদ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। অর্থাৎ এই লিগ ফেজে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা, ম্যান সিটি ভার্সেস লিভারপুল এইরকম কোনো খেলা পড়বে না, এবং এখনও পর্যন্ত আপনি যেসব অপোনেন্ট দেখেছেন তাতে তেমন কিছু আপনি দেখেনও নাই। সেই কারণে আর্সেনাল যারা পট 2-তে ছিল তারা বেঁচে গেছে এই কারণে, পট 2-তে থাকার কারণে তারা খুব সহজেই হয়তো কঠিন কোনো প্রতিপক্ষ পেতে পারতো। কপাল তাদের ভালো, তারা সেই কঠিন প্রতিপক্ষ পায় নাই। সেই অর্থে যেমন পিএসজিকে তাদের হোমে খেলতে হবে, পিএসজিকে যদি অ্যাওয়ে ম্যাচে খেলতে হতো তাহলে হয়তো আরেকটু কঠিন হয়ে যেত আর্সেনালের জন্য। ইন্টার মিলান অবশ্য অ্যাওয়ে খেলতে যেতে হবে, আতালান্তাও তাই, স্পোর্টিং এবং জিরোনা, এই হচ্ছে আর্সেনালের অ্যাওয়ে ম্যাচগুলো। ইউভেন্টাস ইতালির আরেক দল, তাদের প্রতিপক্ষ যে 8টা দল তার ভেতরে ম্যানচেস্টার সিটি, সেটা একটা ট্রিকি ম্যাচ তাদের জন্য, কোনো সন্দেহ নাই। তবে একটু স্বস্তি যে এই ম্যাচটা তারা ঘরের মাঠে খেলতে পারবে। অ্যাস্টন ভিলা তাদের অ্যাওয়ে ম্যাচ। আতলেতিকো মাদ্রিদ, দিয়েগো সিমিওনের দল, তাদের ড্রটা তুলনামূলক সহজই হয়েছে বলবেন হয়তো অনেকে, খুব কঠিন কিছু বোধহয় এখনই আঁচ করা সম্ভব নয়। বায়ার লেভারকুজেন জার্মান চ্যাম্পিয়ন, তাদের ম্যাচগুলো পড়েছে ঘরের মাঠে, তারা ইন্টার মিলানের সঙ্গেও খেলবে, এইসি মিলানের সঙ্গেও খেলবে। এই ব্যাপারটা দেখা প্রয়োজন যে দুই মিলানের সঙ্গে তারা ঘরের মাঠে কেমন করে। আর অন্য পাশে অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ লিভারপুল, আতলেতিকো মাদ্রিদ, ফেইনোর্ড এবং ব্রেস্ট। এইসি মিলান তাদের হোম ম্যাচে তারা খেলবে লিভারপুলের সঙ্গে, রেড স্টার আছে জিরোনা, ব্রাগা, এবং অ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদ, লেভারকুজেন, জাগ্রেব এবং ব্রাতিস্লাভা। এই গেল উল্লেখযোগ্য বড় বড় দলগুলো যাদেরকে আপনি চেনেন, তাদের ফিরিস্তি। তবে আপনি যদি এক নজরে দেখে নিতে চান, আপনি মেজাজটাকে আরেকটু গরম যদি করতে চান, তাহলে এই পট 2 এর হিসাব দেখতে পারেন, পট 3 এর হিসাব দেখতে পারেন, কারা কার সঙ্গে খেলছে, পট 4 এর হিসাব দেখতে পারেন, কারা কার সঙ্গে খেলছে। তবে এগুলো নিয়ে আপাতত মাথা ঘামাতে গেলে সম্ভবত অনেক বেশি আউলায় যাওয়ার একটা সুযোগ হয়তো আছে। এগুলো থেকে আমরা চলুন সরি, যে এখন কথা হচ্ছে যে ম্যাচ ডেগুলো কিভাবে যাবে, পরের রাউন্ডে কি করে উঠবেন। আমরা তো জানতাম যে ডিসেম্বর মাসে গ্রুপ ফেজের খেলা শেষ হয়ে যেত, এরপর 2 মাসের একটা বিরতি থাকতো। ফেব্রুয়ারি মাস থেকে আমরা জানতাম যে চ্যাম্পিয়ন্স লিগ নকআউট ফেজ নিয়ে ফেরে, এবারও কাছাকাছি থাকছে। তবে এবার আপনি চ্যাম্পিয়ন্স লিগ দেখবেন জানুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত লিগ ফেজের খেলা হবে, যেহেতু 8টা ম্যাচ ডে, এই হচ্ছে 8টা ম্যাচ ডের হিসাব। তবে এই শেষ ম্যাচ ডেটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেটা আপনি এখনই বলে দিতে পারেন। জানুয়ারি মাসের 29 তারিখ অর্থাৎ শেষ ম্যাচ ডে, বাংলাদেশ সময় সেটা হয়তো 30 নাগাদ পড়বে, যদি আপনি রাত 12টার পরে হিসাব করেন। ওই দিন একই সঙ্গে একই সময়ে 18টা ম্যাচ, অ্যাট এ টাইম 18টা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, যেখান থেকে নির্ধারণ হবে যে ফাইনাল ম্যাচ যেটা যেরকমটা হয় প্রিমিয়ার লিগ বলেন, লা লিগা বলেন, এইসব জায়গাতে ঠিক ওই রকমভাবে 18টা ম্যাচ একসঙ্গে চলতে থাকবে। পয়েন্টের হিসাব নিকাশ থাকবে নিশ্চয়ই, এবং কে আসলে পরের রাউন্ডে যাবে, কে প্লে অফে থাকবে, সেই হিসাবটা এখান থেকে বোঝা যাবে। পুরো 36 দলের একটা পয়েন্ট টেবিল তো আপনি পেলেন সবগুলো ম্যাচ শেষে। 1 থেকে 8 নম্বর দল যারা থাকবে তারা রাউন্ড অফ 16-এ থ্রু করে গেছে। 9 থেকে 16 যারা রয়েছেন এবং একই সঙ্গে 17 থেকে 25 পর্যন্ত, আপনি বড় করে বললে 9 থেকে 25 পর্যন্ত যে দলগুলো রয়েছে তারা একে অন্যের সঙ্গে প্লে অফ ম্যাচে খেলবে। ওই প্লে অফ ম্যাচের জয়ী দল তারা আবার 1 থেকে 8 পর্যন্ত যারা ছিল তাদের সঙ্গে রাউন্ড অফ 16-এ মুখোমুখি হবে। অর্থাৎ আপনি সব মিলে ওখানে 16টা দল পাচ্ছেন। আর 25 থেকে 36 পর্যন্ত যদি আপনার অবস্থান ওই লিগের 36 দলের লিগে আপনার অবস্থান হয়, তাহলে আপনি টুর্নামেন্ট থেকে বাদ, আপনার জন্য ইউরোপা লিগ, কনফারেন্স লিগ কিছুই আসলে নাই। তো এই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের অবস্থা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কবে আমরা জানি, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হচ্ছে মে মাসের 31 তারিখ। রাউন্ড অফ 16-এর সময় এখনও নির্ধারণ করা হয় নাই, তবে ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতেই রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালস, এই ম্যাচগুলো দেখা যাবে। বহু কথা, চ্যাম্পিয়ন্স লিগের এবারে ফর্ম্যাটটা বোঝাও একটু কঠিন। কয়েকটা জায়গায় বা কয়েকটা ম্যাচ গেলে পরে আমরা হয়তো এই প্যাটার্নটা সঙ্গে আরও বেশি অভ্যস্ত হতে পারবো, আর কয়েক বছর গেলে পরে আমরা হয়তো বলতে পারবো যে এই ফর্ম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ জেতার ট্রিকটা আসলে কোন জায়গায়, মজাটা কোথায়, কৌশলটা আসলে কি। তবে এটুকু নিশ্চিত যে কোচদের একটা বড় পরিবর্তনের ভেতর দিয়ে যেতে হবে, ফুটবলারদেরও বড় পরিবর্তনের ভেতর দিয়ে যেতে হবে। বড় স্কোয়াড যার আছে তারা হয়তো এই সব জায়গায় একটু হলেও অ্যাডভান্টেজ পাবে। চ্যাম্পিয়ন্স লিগের এই ফর্ম্যাটটা আপনার কেমন লেগেছে, কতটুকু বুঝতে পারলেন, সেটা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.